নতুন সর্বোচ্চ নেতার নেতৃত্বে ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, পাল্টা হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকূপ তেহরান। অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেল ঠেকেছে $115। মুজতবা খামেনিকে স্বাগত জানিয়ে ইরান ইরাকের বিভিন্ন শহরে উল্লাস। প্রেসিডেন্ট আইআরজিসির আনুগত্য স্বীকার। মার্কিন অনুমোদন ছাড়া ক্ষমতা টিকবে না বেশি দিন, হুঁশিয়ারি ট্রাম্পের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার অধীনে প্রথমবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। খামেনি পুত্র মুজতবার প্রতি আনুগত্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট, বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনী। মার্কিন অনুমোদন ছাড়া তার নেতৃত্ব বেশি দিন টিকবে না বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলি হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকূপে পরিণত হয়েছে তেহরান। ইরান জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। আইআরজিসির বিমান বাহিনীর সদর দফতর গুড়িয়ে দেওয়ার দাবি করেছে আইডিএফ। এর আগে তেহরানে তেলের ডিপোতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সোমবারও রাজধানীর আকাশ ছিল ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন। লেবাননের বৈরুত ও মারজায়ুনেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, তবে জবাব দিচ্ছে হিজবুল্লাহ। বিভিন্ন স্থানে নেতানিয়াহুর সেনাদের ওপর হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। সোমবার তেল আবিব, জেরুজালেম ও বন্দরনগরী হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। রোববার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হানলে কয়েকটি ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাহরাইনেও ইরানি ড্রোনের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সৌদি আরবের সাইবাহ তেল ক্ষেত্র লক্ষ্য করেও ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। চলমান সংঘাতের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মোস্তফা খামেনিকে। এরই মধ্যে তার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট, বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনী। মোস্তফা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় ইরানের বিভিন্ন শহরে উল্লাস করেছেন সাধারণ মানুষ। তবে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া তার নেতৃত্ব বেশি দিন টিকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইরান। ইরান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে তো যুদ্ধের 10ম দিন এবং এই যে সংঘাতের সবশেষ পরিস্থিতি যদি একটু জানাতেন। গতকাল আপনি জানেন ইমদাদ যে তেহরানের প্রথমবারের মতো জ্বালানি স্থাপনায় যখন হামলা হলো তখন আসলে আমরা দেখেছি যে আকাশে যে কালো মেঘের কুণ্ডলী এবং অস্বাভাবিক যে প্রকৃতি, সেটির প্রভাব এখনও তেহরান জুড়ে রয়েছে। এবং যুদ্ধের দশমতম দিনে এসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, আপনি জানেন যে তেহরানের পাশাপাশি এখন তারা কোম শহরকেও নিশানা করেছে। বিশেষ করে তারা কিন্তু বেছে একেবারে বেসামরিক স্থাপনাগুলোতেও তারা হামলা চালাচ্ছে, যদিও তারা অস্বীকার করছে। আপনি জানেন শুরুটাই হয়েছিল আসলে বেসামরিক স্থাপনায় হামলা দিয়ে, যেটি একটি এলিমেন্টারি স্কুলে ছিল। আমরা যদি একদম সবশেষ তথ্যগুলো দেখি তাহলে দেখব যে এই যুক্তরাষ্ট্র ইরানের যে অভিযান, সেটি ইসরায়েলের অভিযান, সেটি ইরানের অব্যাহত রয়েছে। ইরানও কিন্তু থেমে নেই, তারাও হামলা পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করছে। বিশেষ করে ইসরায়েলের তেল আবিব, হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর আগে আমরা দেখেছি বন্দরনগরীতেও হয়েছে। একইভাবে তেল আবিবের বেশ কিছু ভবন আঘাতপ্রাপ্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বেশিরভাগ মানুষই আপনি জানেন যে আসলে নিরাপদ আশ্রয় বা বাংকারে চলে গিয়েছিল, যে কারণে আসলে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন প্রাণহানির খবর আসলে পাওয়া যায়নি। আর ইরান যেটি করছে, বাহরাইন, সৌদি আরবের যে তেল শোধনাগার হয়েছে সেখানেও হামলার চেষ্টা চালিয়েছে। যদিও সৌদি আরব বলেছে তারা সেই হামলাগুলো প্রতিরোধ করে দিয়েছে, এবং বাহরাইনও বলেছে যে তারা তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটি দিয়ে ড্রোন এবং মিসাইল ভূপাতিত করে দেওয়া হয়েছে স্থাপনায় আঘাত হানার আগেই। এবং বাহরাইন ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, দুবাই, এইসব স্থাপনাতে কিন্তু থেমেই আসলে হামলার চেষ্টা হচ্ছে। যদিও এইসব স্থাপনায় হামলা আসলে করবে না ইরান জানিয়েছে, তবে ইরান বলছে যে যুক্তরাষ্ট্রের যেই মার্কিন ঘাঁটিগুলোকে তারা যেভাবে প্রশ্রয় দিচ্ছে, সেই সব জায়গা থেকে তাদেরকে সরে আসার বারবার আহ্বান জানানো হচ্ছে। এবং আরেকটি বড় বিষয় যে মোজতবা খামেনির নেতৃত্বে আনুগত্য জানিয়েছেন শীর্ষ নেতৃবৃন্দ, অর্থাৎ ইরানের সামরিক বাহিনী থেকে শুরু করে আয়াতুল্লাহ মোজতবা খামেনির অধীনে যেসব সার্বভৌম প্রতিষ্ঠান, যেসব প্রশাসনিক প্রতিষ্ঠান রয়েছে, তারা আসলে আনুগত্য জানিয়েছে। এছাড়া আপনি জানেন যে এই সংঘাতের মধ্যেই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, যে বাহিনীটি রয়েছে,
তারা তাদের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল, এবং লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেই হিজবুল্লাহ হামলা হয়েছে। আপনি জানেন যে এই যুদ্ধটি শুধুমাত্র ইরান কেন্দ্রিক আর থাকছে না। ইসরায়েলের যে সীমান্তবর্তী লেবানন রয়েছে, লেবাননের বিশেষ করে স্থলও আসলে অভিযানের কথাও তারা বলছে, এবং বেশ কয়েকটি জায়গায় কিন্তু তারা দখলও করা শুরু করেছে। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্য যে উত্তেজনা পরিস্থিতি সেটি দিন দিন আরো প্রকট হচ্ছে। তবে যেটি বলছিলাম, এবং ইরানে যেটি হচ্ছে যে অ্যাসিড বৃষ্টির একটা সম্ভাবনা ছিল, এবং যে বৃষ্টি যখন হচ্ছিল তখন বৃষ্টির সঙ্গে তেল পড়ছিল, ভয়াবহ একটা পরিস্থিতির। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছে এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি আনুগত্য স্বীকার করেছে। একদম ইমদাদ, আপনি জানেন যে ইরানে উল্লাস করেছে সমর্থকরা। ইরানের আসলে উল্লাস তো রয়েছেই। ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন আসলে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই অভিযানের শুরুতেই আমরা দেখেছি যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আসলে আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা হত্যা করেছে, এবং কার নেতৃত্বে আসলে ইরান চলবে এমন বিষয় বারবার চলে আসছিল। কারণ আপনি জানেন যে বেশ কিছু বিষয় কিন্তু সামনে আসে, বিশেষ করে যুক্তরাষ্ট্র বলছিল তারা আসলে শাসক পরিবর্তনের জন্যই কিন্তু এই হামলাটা করেছে, যদিও তারা তার পরবর্তীতে সেই সুর পাল্টেছে। তো এই শাসক পরিবর্তন নিয়ে কিংবা নতুন নেতা নির্বাচন করা নিয়ে যে উল্লাস, সেটি নিয়ে আমাদের হাতে একটি রিপোর্ট আছে, আগে সেটি আমরা দেখে আসি। সৈয়দ মুজতবা হুসাইনি খামেনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর দেশটিতে নতুন নেতা কে হবেন তা নিয়ে শুরু হয় আলোচনা। স্থানীয় সময় সোমবার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করা হয় তাদের নতুন সর্বোচ্চ নেতার নাম। প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মুজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে মনোনীত করে শীর্ষ নেতারা। দীর্ঘদিন আড়ালে থাকা এই ধর্মীয় ব্যক্তিত্ব এখন ইরানের সামরিক, রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে। নতুন নেতার নাম ঘোষণার পরই রাজধানী তেহরানের বিভিন্ন সড়কে জড়ো হতে থাকেন শত শত সমর্থক। নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। পুরো এক সপ্তাহ অপেক্ষা করার পর নতুন নেতা নির্বাচিত হয় আমরা খুবই আনন্দিত। আমরা এখন নিশ্চিত তার নেতৃত্বে আমাদের পথ চলা অব্যাহত থাকবে। আমি খবরটি শুনেছি যে তিনি নির্বাচিত হয়েছেন। আমি খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি তিনি শিয়া জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য। আমি সত্যি বুঝতে পারছি না প্রয়াত নেতার জন্য আমাদের শোক করা উচিত নাকি নতুন নেতার নির্বাচনে খুশি হওয়া উচিত। পিতার সঙ্গে তার খুবই মিল রয়েছে। সব সম্ভাব্য প্রার্থীদের জন্য তিনি সবচেয়ে যোগ্য এবং প্রয়াত নেতার সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। ইরানের রেভলিউশনারি গার্ডস কোর মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তার প্রতি আন্তরিক ও আজীবন অনুগত্য ঘোষণা করেছে আইআরজিসি। ইরানের পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছে ইরাকের নাগরিকরাও। ইসলামী প্রজাতন্ত্রের নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানান কারবালার বাসিন্দারা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন জানিয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। এবার যেমনটা দেখছিলাম যে আসলে নতুন নেতা নির্বাচিত হয়েছে। একদিকে আপনি জানেন যে তার বাবা অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান এখনো শোক পালন করছে, 40 দিনের তারা শোক ঘোষণা করছে, এবং এই শোকের মধ্যেই নতুন নেতা নির্বাচিত করেছেন। তারা যেমন উল্লাস করছেন, ঠিক একইভাবে এখন আসলে সামনে আসছে যে এই মুজতবা খামেনির সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে তার বাবা যেভাবে আইআরজিসি থেকে শুরু করে ইরানের প্রত্যেকটি সামরিক, আধা সামরিক বাহিনীকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সবাই যেভাবে আনুগত্য মেনে নিয়েছেন, পুরো বিশ্বের সঙ্গে তিনি যেভাবে আসলে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ডিল করেছেন, সেটি তার ছেলে কতটা করবে। কারণ এখন ইরান, তার তো মুজতবা খামেনি, তার তো একটা প্রভাব ছিল এর আগেও, যখন তার বাবা ছিল আয়াতুল্লাহ খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, আপনি জানেন যে তার প্রভাব ছিল, তার কিন্তু প্রভাব ছিল, যেহেতু তার বাবা একজন শীর্ষ ধর্মীয় নেতা ছিলেন। তিনি আনুষ্ঠানিকভাবে সরকারি কোনো আসলে দায়িত্বে না থাকলেও তার বাবার ছেলে হিসেবে তিনি বিভিন্ন জায়গায় কিন্তু আসলে যেতেন, এবং তার যেই সেই নেতৃত্ব, দৃঢ়চেতা মনোভাব, সেটি কিন্তু বজায় রেখেছেন, এবং মানুষ তাকে আগে থেকে সমীহ করতেন। এই চ্যালেঞ্জ মোকাবেলা করা, যেটি আপনি বলছিলেন, কি চ্যালেঞ্জ আসলে তার সামনে আছে সেটি আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা সেটিতে দেখে আসি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ক্ষমতার কেন্দ্রে উঠে এসেছেন তার দ্বিতীয় ছেলে মুজতবা হুসাইনি খামেনি। ঘনিষ্ঠ মহলের দাবি, বহুদিন ধরেই তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল এবং সেভাবে তাকে প্রস্তুত করা হয়। তবে এবার আনুষ্ঠানিকভাবেই দায়িত্ব পেলেন মুজতবা। স্থানীয় সময় রোববার 56 বছর বয়সী মুজতবাকে আনুষ্ঠানিকভাবে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেন শীর্ষ ধর্মীয় নেতারা।
1969 সালে মাশহাদ শহরে জন্ম নেয়া মুজতবা 6 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। তার শৈশবেই শাহ মোহাম্মদ রেজা পাহলভি বিরোধী আন্দোলনে যুক্ত হন বাবা আয়াতুল্লাহ খামেনি। পরে ইরানের ইসলামী বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের পতন হলে খামেনি পরিবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তেহরানের আলাভি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পর মুজতবা ধর্মীয় শিক্ষা নিতে যান কোম শহরে। যদিও দীর্ঘ ধর্মীয় শিক্ষা জীবন সত্ত্বেও আয়াতুল্লাহ মর্যাদা অর্জন করতে পারেনি মুজতবা, যা সাংবিধানিকভাবে সর্বোচ্চ নেতার জন্য গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। সাধারণত লোকচক্ষুর আড়ালেই থেকেছেন মুজতবা, জনসম্মুখে তার বক্তৃতাও খুবই বিরল। তবে ইরানের জটিল ধর্মতান্ত্রিক ক্ষমতার কাঠামোর ভেতরে তার প্রভাব ছিল বিস্তৃত। সরকারি কোনো পদে না থাকলেও দীর্ঘদিন বাবার কার্যালয়ে অঘোষিত প্রভাবশালী হিসেবেই দেখা হতো মুজতবাকে। বিশ্লেষকদের মতে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মুজতবাকে একসঙ্গে সামলাতে হবে একাধিক বড় চ্যালেঞ্জ। একদিকে শক্তিশালী বিপ্লবী বাহিনীর কৌশল ও অবস্থান নিয়ন্ত্রণ, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য সামরিক চাপ মোকাবেলা, পাশাপাশি অভ্যন্তরীণ বিদ্রোহ, সীমান্ত নিরাপত্তা এবং সরকার বিরোধী আন্দোলনের নিয়ন্ত্রণের পাশাপাশি দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞায় দুর্বল হয়ে পড়া অর্থনীতি পুনরুদ্ধারও তার সামনে বড় পরীক্ষা হয়ে উঠবে। শিউলি রোজা, সময় সংবাদ। এরই মধ্যে কিন্তু ইরান যেমন আসলে যুদ্ধের কারণে একটি চ্যালেঞ্জে, আপনি জানেন যে এই যে গতকাল যে জ্বালানি স্থাপনায় জ্বালানি মজুতাগারে হামলা হয়েছে, সে কারণেও কিন্তু এখন নাগরিক জীবনেও কিন্তু সেটির প্রভাব পড়তে শুরু করেছে। কারণ আপনি জানেন যে ইরান কখনোই আসলে তেল নিয়ে, গ্যাস নিয়ে তাদের কখনো চিন্তা করতে হয়নি, দাম নিয়ে তো অবশ্যই না। তাদেরও আসলে দৈনিক কতটুকু তেল নিতে পারবে তাদেরও একটি সীমা বেঁধে দেওয়া হয়েছে গতকাল থেকে। এই হামলার পর থেকে আগে তারা 30 লিটার নিতে পারতো, এখন তাদেরকে 20 লিটার নিতে পারবে, এমন একটি সীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। ইরানে যেমন করে আসলে তেলের প্রভাবটি পড়ছে, যুদ্ধের প্রভাব পড়ছে, পুরো বিশ্বেও আসলে এই প্রভাবটা পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই জ্বালানির দাম কিন্তু বিশেষ করে ইউরোপের দেশগুলোতে কিন্তু হু হু করে বেড়েছে এবং শুরুর দিনে আমরা দেখেছি 50% পর্যন্ত বেড়েছে। এবং এই সপ্তাহে জ্বালানি সংকট নিয়ে ইউর যে সমন্বয় দল রয়েছে তারা জরুরি বৈঠকে বসবে। শুধু ইউর সমন্বয় দলই নয়, এমনকি জ্বালানি মজুদ নিয়ে আসলে কোন দেশের কি পরিমাণ জ্বালানি মজুদ আছে, তারা কতদিন চলতে পারবে, সে নিয়ে শিল্পোন্নত দেশগুলোর যে জোট রয়েছে G7, তারাও কিন্তু আলোচনায় বসবে। এছাড়া আপনি জানেন, আমাদের যদি এশিয়ার কথা বলি, এশিয়া অঞ্চলের কথা যদি বলি, ভারতে কিন্তু এর মধ্যে চাপে পড়ে গেছে। তারা তাদের দেশে এলএনজির দাম বাড়াতে গতকাল বাধ্য হয়েছে বিগত কয়েক দশকের মধ্যে, এবং যে কারণে তারা কিন্তু বড় ধরনের সংকটের একটি আশঙ্কা করছে। চীন আবার চেষ্টা করছে নিজস্ব যে পরিশোধনাগারগুলো রয়েছে, বিকল্প উপায় আসলে কিভাবে ব্রেন্ট অয়েল বা অপরিশোধিত তেল আনা যায়, এনে তারা সেখানে পরিশোধন করে। সবচেয়ে বেশি আসলে বিপদে পড়ার কথা চীনের, কারণ চীনই তো সবচেয়ে বেশি আসল ক্রেতা, মূল ক্রেতা ইরানের তেলের। এবং আমরা যদি ইরান বাদেও যদি সংযুক্ত আরব আমিরাত, কাতারের কথা বলি, তারাও কিন্তু উৎপাদন কমিয়ে দিচ্ছে, কোনো কোনো জায়গায় বন্ধ থাকছে, যে কারণে আসলে সংকটগুলো বাড়ছে। আসলে এই তেলের বাজারের পরিস্থিতি কি কতটা বাড়লো সে নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসি। ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী ব্যাঘাতের শঙ্কায় সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে 27%। এদিন সকালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ওঠে $115। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও থাকে ব্যারেলে $115। বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বড় ধরনের ব্যাঘাত বিশ্বজুড়ে গ্রাহক এবং ব্যবসার জন্য দাম বাড়ার হুমকি দিচ্ছে। মার্চের শেষ পর্যন্ত যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে, তাহলে প্রতি ব্যারেল তেলের দাম $150 উপরে উঠে যাবে বলে ধারণা তাদের। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ জ্বালানি সরবরাহকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে এবং বৈশ্বিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই আশঙ্কায় বিনিয়োগকারীরা নগদ অর্থের উপর ঝাঁপিয়ে পড়ছেন। এতে মান বাড়ছে ডলারের, বিপরীতে 1% পড়ে গেছে ইউরো ও স্টার্লিংয়ের মান। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ইয়ানুর যেমনটা বলছিলেন প্রতিবেদনে, যে আসলে তেলের দাম যেমন করে বাড়ছে, তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আপনি জানেন যে আমাদের যে নিত্য দৈনন্দিন জীবন যেটি, সেখানেও কিন্তু এর মধ্যে প্রভাব পড়তে শুরু করে। বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলো কিংবা তৃতীয় বিশ্বের যে দেশগুলো, তাদের অবস্থা, সংঘাত হয় যখন যুদ্ধ লাগে, তখন বড় দেশের থেকে ছোট দেশগুলোই আসলে বেশি ক্ষতিগ্রস্ত। আর সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত আসলে দেশগুলো তাদের যে মজুদ দিয়ে সেটি দিয়ে চলছে, যে কারণে তাৎক্ষণিক প্রভাব এখনো টের পাচ্ছে না। কিন্তু এই টেরটি আসলে পাবে আগামী ঠিক 2 থেকে 3 সপ্তাহ পরে, যখন মজুদ শেষ হতে শুরু করবে এবং সরবরাহ যখন সংকট আরো তীব্র আকার ধারণ করবে।
কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি এনবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যুদ্ধ এই সংকটটা কতদিনের মধ্যে শেষ হবে। আমরা দেখেছি 2025 সালে 12 দিন স্থায়ী হয়েছিল, এটা 10 দিন এখন পর্যন্ত স্থায়ী হয়ে গেছে এবং কত দিন আর চলতে পারে এমন প্রশ্ন আব্বাস আরাকচিকে করা হয়েছিল। তখন তিনি আসলে বলেছিলেন আমাদের সামরিক আমাদের সন্তানদের মারা হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় আসলে ইয়া করা হচ্ছে, সিজ ফায়ারের কথা, যুদ্ধবিরতির যে কথা, সেই কথাটা এখন পর্যন্ত আসলে তিনি আসলে যুদ্ধবিরতির এখন পর্যন্ত আসলে কার্যকর কোনো ধরনের উদ্যোগ এখনো পর্যন্ত কোনো পক্ষ নেয়নি, যেমনটি আমরা গাজায় দেখেছি। একই পরিস্থিতি কিন্তু এখানে রয়েছে। আপনি জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ধরনের জিদ ধরেই বসে আছেন যে আসলে তিনিই মূলত শুরু করেছিলেন যে শাসক পরিবর্তনের চেষ্টা হিসেবে, সেটি তিনি পারেননি, এটি তার ইগোতে লেগেছে এমনটা অনেকে বলছেন এবং যে কারণে এটির তিনি শেষ দেখতে চান। কিন্তু তার যে ব্যয় সেটি কিন্তু প্রতিদিন বাড়ছে। আসলে কতদিন আসলে ট্রাম্প এটি চালাবেন, এটি আসলে এখন বড় প্রশ্ন। যে আমরা আসলে চাচ্ছি খুব দ্রুত এটি একটা যুদ্ধবিরতির পর্যায়ে যাক। ইরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন সহকর্মী ওমর ইনান। আন্তর্জাতিক সময় আরো থাকছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, আরো 2 ফিলিস্তিনি নিহত, উপত্যকায় জরুরি সহায়তার বাধাহীন প্রবেশ নিশ্চিতের আহ্বান মানবাধিকার সংস্থা। ইরান যুদ্ধ নিয়ে টানাপোড়েনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মধ্যপ্রাচ্যে দেশ দুটির সামরিক সহযোগিতা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। গণমাধ্যম বলছে ব্রিটিশ সামরিক ঘাঁটি কিভাবে ব্যবহার করা হতে পারে সেই বিষয়টিও উঠে এসেছে। ইরানের হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারে অস্বীকৃতি জানান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যা নিয়ে তীব্র সমালোচনা করেন ট্রাম্প। ওয়াশিংটন লন্ডনের বিশেষ সম্পর্ক আগের মতো বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুদ্ধ নিয়ে এই টানাপোড়েনের মধ্যেই ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি দিয়ে ফোনালাপের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও দুই দেশের সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন কিয়ার স্টারমার ও ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক অংশীদারিদের সম্মিলিত আত্মরক্ষার ক্ষেত্রে ব্রিটিশ সামরিক ঘাঁটি কিভাবে ব্যবহার করা যেতে পারে সেই বিষয়টিও আলোচনায় উঠে আসে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানি বাহিনীর হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি সমবেদনা জানান স্টারমার। ভবিষ্যতেও দুই নেতা যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ইরানে সরকার পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং বলছে বাইরের শক্তি দিয়ে শাসন ব্যবস্থা বদলানোর পরিকল্পনা ইরানি জনগণের সমর্থন পাবে না, বরং মধ্যপ্রাচ্যের সংঘাত আরো জটিল হয়ে উঠবে। একই সঙ্গে যুদ্ধ বন্ধে দেশগুলোকে দ্রুত সংলাপে ফেরার আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াও ই। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতে এবার সরব চীন। ইরানের সরকার পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে দেশটি। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরানে তথাকথিত কালার রেভলিউশন বা সরকার পরিবর্তনের ষড়যন্ত্র জনসমর্থন পাবে না। তিনি আরও বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়ে ওয়াং ই বলেন, ইরান সহ সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো জরুরি। সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের দাবি জানান তিনি। সব পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে ওয়াংই বলেন, সংলাপের মাধ্যমেই মতপার্থক্য দূর করে যৌথ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এদিকে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনে বলা হয়, বড় ধরনের সামরিক অভিযান চালালেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতা কাঠামো ভেঙে ফেলা সহজ হবে না, যা ইরানের নেতৃত্ব সরানোর মার্কিন দাবিকেও প্রশ্নের মুখে ফেলেছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে প্রবাসী জীবনেও। বিশেষ করে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ব্যবসা বাণিজ্যে মন্দা, অনেক দোকানে কমে গেছে ক্রেতা, আবার কেউ কেউ চাকরি হারানোর আশঙ্কা নিয়েও দিন পার করছেন। বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব কুয়েতের প্রবাসী জীবনে। স্বাভাবিক সময়ের তুলনায় মার্কেট ও দোকানপাটে ক্রেতার উপস্থিতি কম। দিনের বেশিরভাগ সময় অলস কাটাচ্ছেন ব্যবসায়ীরা। ট্রাভেল এজেন্সি, মোবাইল, দর্জির দোকান কিংবা রেস্টুরেন্টেও চোখে পড়ার মতো ভিড় নেই। ব্যবসায়ীরা বলছেন, রমজানে বেচাকেনা বাড়ার কথা থাকলেও এবারের চিত্র ভিন্ন। এমনিতে তো ব্যবসা আমাদের বহুত খারাপ, তারপরে এখন আবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমাদের বেচাকেনা একদম মোটেও নেই। যুদ্ধ চলতেছে তো এখন তো 2-1 দিনের ভিতরে হয়তো ঠিক হয়ে যাবে, ঠিক হলে আবার আগের মতো ফিরে আসবে। অনেক পার্টি ক্যান্সেল হয়ে গেছে এখন পর্যন্ত। ভালো কাজ কাম ছিল, কিন্তু হঠাৎ করে এই যুদ্ধটা লাগার কারণে আমাদের মার্কেটে আজকে বিগত কিছুদিন ধরে এরকম অবস্থা হয়ে গেছে যে মার্কেটে কোনো লোকজন নাই। শুধু ব্যবসায়ী নয়, অনিশ্চয়তার দিন কাটাচ্ছেন অনেক প্রবাসী শ্রমিকও। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের গতি কমে যাওয়ায় কেউ কেউ রয়েছেন চাকরি হারানোর আশঙ্কায়। যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের ব্যবসা খুবই খারাপ যাচ্ছে। এই ঈদে রমজানে আমরা আশা করছিলাম খুব ভালো একটা ব্যবসা হবে, তো যুদ্ধের কারণে সবাই তো জানেন এয়ারপোর্ট বন্ধ। সেবা খাতেও গ্রাহক কমে যাওয়ার কথা জানান বাংলাদেশি উদ্যোক্তারা। অনেকেই বলছেন, ফ্লাইট বন্ধ থাকায় ট্রাভেল এজেন্সির কার্যক্রম প্রায় স্থবির। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে আবারও শ্রমবাজার প্রাণ ফিরে পাবে, এমনটাই মনে করছেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। কর্মস্থল থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে দেশে ঈদ করার প্রস্তুতি থাকলেও হাজার হাজার প্রবাসীর সেই আনন্দ ফিকে হতে চলেছে। ইতালি থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য চিত্রে রিপোর্ট। শিল্পোন্নত দেশ ইতালিতে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। প্রতি বছরই এই প্রবাসীদের বড় একটি অংশ নারীর টানে দেশে ছুটি কাটাতে যান। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এবারও অনেকে দেশে ফেরার সব প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে বেশ কিছু এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা। পুরো বিশ্বের অনেক ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, পুরো দুনিয়াতে মানুষের ভিতরে ভয় এবং আতঙ্ক ছড়াচ্ছে। ঈদকে সামনে রেখে দেশে যাওয়ার উদ্দেশ্যে অনেকেই টিকিট কেটেছিলেন ফ্যামিলি সহ। এই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকে কেন্দ্র করে অনেকেরই যাত্রা বিরতি হচ্ছে। যুদ্ধের কারণে আপনার দেখা গেছে এমিরেটস, কাতার, ইতিহাদ, সৌদি এয়ারলাইন্স সহ অনেকগুলো ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে ট্রাফিকটা অনেকগুলো কমে গেছে। ইতালি থেকে বাংলাদেশের যাতায়াতের জন্য বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ আছে। কিছু সংস্থা সীমিত পর্যায়ে কার্যক্রম শুরু করেছে। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন ভেনিস, রোম, মিলান ও নেপলস সহ ইতালির প্রধান বিমানবন্দরগুলোতে মধ্যপ্রাচ্যে ট্রানজিট নেওয়া প্রবাসী বাংলাদেশি যাত্রীরা। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দ্রুত শান্ত হবে এমনটাই প্রত্যাশা দেশে ফেরার অপেক্ষায় থাকা হাজার হাজার ইতালি প্রবাসী বাংলাদেশের। সময় সংবাদ, ইতালি। গাজা ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। উপত্যকায় জরুরি সহায়তার বাধাহীন প্রবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই প্রতিনিয়তই গাজায় হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। স্থানীয় সময় রোববারও গাজা সিটির পশ্চিমাঞ্চলে আল আজহার বিশ্ববিদ্যালয়ের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। যদিও এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 640 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর 2023 সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি অভিযানে 72,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়ে গেছে গাজার অধিকাংশ অবকাঠামো। গাজায় মানবিক বিপর্যয় চরমে। পবিত্র রমজানেও খাদ্য, পানি, প্রয়োজনীয় জিনিসের সংকট তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে উপত্যকায় জরুরি ভিত্তিতে জীবন রক্ষাকারী সহায়তা ব্যাপকভাবে বাড়ানোর পাশাপাশি বাধাহীন মানবিক প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইউক্রেনের খার্কিভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত 10 জন নিহত ও 16 জন আহত হয়েছেন। ইউক্রেনের দাবি, এই হামলায় প্রথমবারের মতো নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান,
রাত ভোর রাশিয়া 29টি ক্ষেপণাস্ত্র ও প্রায় 480টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এতে অন্তত 7টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে পাল্টা হামলা চালিয়েছে কিয়েভ। 170টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি করেছে রুশ সেনারা। তাইওয়ানের সমুদ্রসীমার আশপাশে চীনা সামরিক তৎপরতা আবারও বেড়েছে। একদিনে শনাক্ত হয়েছে চীনের 8টি নৌযান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সোমবার দ্বীপটির চারপাশে চীনের এসব নৌযানের উপস্থিতি শনাক্ত করা হয়। বিষয়টি টের পেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে তাইপে দ্রুত প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখানো হয়েছে বলেও জানিয়েছে তারা। এদিকে তাইওয়ানকে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি নষ্টকারী আখ্যা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তার এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে তাইপে। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া বলেন, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি নষ্টকারী হিসেবে আচরণ করছে চীন। তাইওয়ানের সার্বভৌমত্ব কখনোই বেইজিং এর অধীনে ছিল না বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বাসভবনের সামনে বিক্ষোভ করেছে একদল কট্টর ডানপন্থী ও মুসলিম বিদ্বেষীরা। রোববার অধিকার কর্মী জেক ল্যাং এর নেতৃত্বে মামদানির সরকারি বাসভবনের সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। স্থানীয় প্রশাসন জানায় এ সময় বাসভবনের সামনে একটি বিস্ফোরক নিক্ষেপ করা হয়। প্রাথমিক বিশ্লেষণ শেষে নিউ ইয়র্ক পুলিশ জানায় নিক্ষেপ করা পদার্থটি একটি হাতে তৈরি করা আইইডি, যা মারাত্মক জখম এমনকি মৃত্যুর কারণও হতে পারে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে যোগ দিয়েছে এফবিআইও। এদিকে এক বিবৃতিতে বিক্ষোভের নিন্দা জানান মেয়র জোহরান মামদানি। বিক্ষোভ পরবর্তী সহিংসতাকে আরও বেশি উদ্বেগজনক বলে উল্লেখ করেন মামদানি। বলেন, বিক্ষোভে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও 3 জন। স্থানীয় সময় রোববার দুপুরে রাজধানী জাকার্তা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে বান্তার গেবাং এলাকার বৃহত্তম আবর্জনার স্তূপ ধসে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে তল্লাশি চালাচ্ছেন। নিহতদের মধ্যে 2 জন বর্জ্যবাহী ট্রাক চালক এবং 2 জন খাবারের দোকানের বিক্রেতা রয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, টানা কয়েক ঘন্টার ভারী বৃষ্টির পর আবর্জনার স্তূপের একটি বড় অংশ ধসে পড়ে, যার ফলে হতাহতের এই ঘটনা ঘটে। এই ছিল আন্তর্জাতিক সময়ে।